যে যুদ্ধটা 4-5 দিনের মধ্যে শেষ হয়ে যাবার কথা ছিল, সেই যুদ্ধটাই কিন্তু ক্রমশ দীর্ঘ হচ্ছে। অলরেডি 2 সপ্তাহ পার হয়ে গেছে। এই যুদ্ধে ইরান কি আমেরিকাকে, ইসরায়েলকে সাময়িকভাবে পরাজিত করতে পারবে, নাকি ভিন্ন এক কৌশলে অর্থনীতি, তেল বাজার এবং আঞ্চলিক অস্থিরতার মাধ্যমে আমেরিকাকে একটি ফাঁদে ফেলবে? এই পরিস্থিতিতে অনেক বিশ্লেষকই বলছেন যে ইরান কি তাহলে আমেরিকার জন্য নতুন ভিয়েতনাম? আজকের এই পর্বে আমরা সেটা নিয়েই আলোচনা করব। আরো আমরা দেখব যে ইরান আক্রমণের এই যে যুদ্ধ, এই সংঘাত বর্তমানে কি অবস্থা তার, ইসরায়েল কেমন আছে, আমেরিকাই বা কিভাবে এই যুদ্ধে লড়ছে। আসসালামু আলাইকুম এবং আদাব। যুদ্ধের 15 দিন পার হয়ে গেল। এই যুদ্ধ নিয়ে এখন সারা পৃথিবী আলোড়িত। ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, ইরান সেটি নাকচ করে দিয়েছে। ইরান বলছে যে তাদের শর্তে যুদ্ধবিরতি হতে হবে, এবং দুদিন আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি রাশিয়া এবং পাকিস্তান দুই দেশ এখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, তাদের কাছে 3টি প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবের কথা আপনারা জানেন। তার প্রথমটি হলো যে এই সংঘাতে, এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে। এই যে ইরান যে পারমাণবিক সক্ষমতা অর্জন করেছে, শান্তিপূর্ণ কর্মসূচি চালাচ্ছে, এটি তাদের অধিকার। এই বৈধ অধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং আমেরিকা ইসরায়েলকে লিখিত দিতে হবে যে তারা আর কখনোই ইরানকে আক্রমণ করবে না। এই 3টি শর্ত পূরণ হলে ইরান যুদ্ধবিরতিতে রাজি আছে। কিন্তু এই শর্ত 3টি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এই শর্ত 3টি মানা মানে হলো এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের পরাজয় স্বীকার করে নেওয়া। সুতরাং ট্রাম্পের পক্ষ থেকে এখন পর্যন্ত এই শর্ত মেনে নেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং ইরান যে হরমুজ প্রণালীর উপরে তাদের দখল বজিয়ে রাখছে, যে হরমুজ প্রণালী হলো পৃথিবীর 20-25% তেল এই রুট দিয়ে সরবরাহ করা হয়, সেটি অনেকটাই ইরানের দখলে রয়েছে। এবং এই হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা, ইসরায়েল বা তাদের মিত্র দেশের তেলবাহী জাহাজকে তারা যেতে দেবে কিনা সেটা নিয়ে কিন্তু নানা রকমের টেনশন কাজ করছে। গত বুধবার ট্রাম্প বলেছিলেন যে মার্কিন নৌবাহিনী দিয়ে তিনি হরমুজ প্রণালীর দখল নেবেন এবং সেখান থেকে জাহাজ চলাচল নির্বিঘ্ন করবেন। কিন্তু পরের দিন বৃহস্পতিবারই তাদের এক মন্ত্রী বলেছেন যে মার্কিন নৌবাহিনী এখনো প্রস্তুত না, বরং তারা যেভাবে যুদ্ধটা চালাচ্ছে সেই যুদ্ধটা আরো বেগবান করতে চায়। এই ক্ষেপণাস্ত্র হামলা এবং অন্যান্য ভাবে তারা চেষ্টা করছে। এদিকে ইরান মুহুর্মুহু আক্রমণ করছে ইসরায়েলকে। যে তাদের যে বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যে আয়রন ডোম, তারপরে ডেভিড স্প্রিং, এই সব দিয়ে যে তারা ইসরায়েলকে প্রোটেক্ট করছিল, কিন্তু ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকখানি দুর্বল হয়ে পড়েছে এবং সেটি আর এখন আগের মতো নিশ্ছিদ্র নেই। উত্তর ইসরায়েলের একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলায় 100টার মতো বাড়ি ধ্বংস হয়েছে এবং অনেকেই সেখানে আহত হয়েছে। অর্থাৎ ইসরায়েল এখন আক্রান্ত হচ্ছে। ইসরায়েলের যে আর্লি ওয়ার্নিং সিস্টেম ছিল, যে ক্ষেপণাস্ত্র দেখা মাত্রই 30 থেকে 90 সেকেন্ডের মধ্যে তাদের যে সাইরেন বাজতো, সেই সিস্টেমটাও দুর্বল হয়ে গেছে। অর্থাৎ ইসরায়েলের মানুষ এখন অনেকটাই অরক্ষিত অবস্থায় রয়েছে। এদিকে ইরানের মিডিয়ায় বলা হচ্ছে যে 7ই মার্চ একটি হামলায় নেতানিয়াহু এবং তার ভাই নিহত হয়েছেন। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এটিকে অস্বীকার করা হয়েছে এবং বিশ্ব মিডিয়া এই নিউজটাকে সমর্থন করছে না, কিন্তু 7ই মার্চের পর থেকে নেতানিয়াহুকে কিন্তু প্রকাশ্যে দেখা যায়নি।
ইসরায়েলের পক্ষ থেকে অনেক বিশ্লেষক বলার চেষ্টা করছেন যে চলমান সংঘাতে নিরাপত্তার কারণেই হয়তো নেতানিয়াহু কোনো সেফ জায়গায় অবস্থান করছেন। নেতানিয়াহু যদি আসলেই নিহত হতেন তাহলে এটা হয়তো ওয়ার্ল্ড মিডিয়ায় চলে আসতো, এটার জন্য আমাদের ইরানের মিডিয়ার উপরে ডিপেন্ড করতে হতো না। এদিকে আমেরিকার যে ক্ষেপণাস্ত্র ইরানের উপরে ছুটছে, আমেরিকার কিন্তু এই সাপ্লাই আস্তে আস্তে কমে আসছে, কারণ এরা বছরে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরি করে সেই তুলনায় কিন্তু ইরানের যা ব্যবহৃত হয়ে গেছে, এবং যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে তাদের ক্ষেপণাস্ত্র সাপ্লাই কিন্তু শর্ট পড়ে যেতে পারে। ইনিশিয়ালি আমেরিকা মনে করেছিল যে তাদের যুদ্ধের বাজেট হবে $5 বিলিয়ন, সেরকম একটা অ্যাপ্রুভাল ছিল, কিন্তু $5 বিলিয়ন তো বহুত আগে গেছে গা। এখন প্রতিদিন $150 কোটি, মানে $1.5 বিলিয়ন এই যুদ্ধের জন্য আমেরিকার খরচ হচ্ছে। আমেরিকা যখন এই এক একটা ক্ষেপণাস্ত্র এত ব্যয়বহুল, ঠিক তখনই ইরান কিন্তু ড্রোন হামলা করছে, ক্ষেপণাস্ত্র হামলা করছে, এবং ইরানের কিন্তু লো কস্ট মিসাইল, এগুলোর দাম কয়েক হাজার ডলার, আর আমেরিকার এক একটা মিসাইল তো $1 মিলিয়ন ক্রস করে গেছে। তো এরা এই লো কস্ট ক্ষেপণাস্ত্র দিয়ে যেভাবে ব্যতিব্যস্ত রেখেছে ইসরায়েলকে, এবং সবচেয়ে অ্যালার্মিং যেটা আজকে শুনলাম যে এখন ইরান আমেরিকাকে টার্গেট করে আক্রমণ করার প্ল্যান করছে, এবং তারা ক্যালিফোর্নিয়ায় অ্যাটাক করার প্ল্যান করছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ক্যালিফোর্নিয়ায় আঘাত করার একটা প্ল্যান করছে। এটা খুবই অ্যালার্মিং। এদিকে ইরানের খার্গ আইল্যান্ড আছে, খার্গ দ্বীপ, যেখান থেকে প্রায় 90% তাদের অপরিশোধিত তেল সেখান থেকে বিভিন্ন দেশে রপ্তানি হয়, সেখানে আমেরিকা অ্যাটাক করেছে। এবং এই যুদ্ধের মধ্যেও ইরান থেকে কিন্তু প্রতিদিন প্রায় 15 লক্ষ ব্যারেল তেল কিন্তু বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। তো এখন যে প্রশ্নটা আমি শুরু করেছিলাম যে এখন কি এই অবস্থায় ইরান কি আমেরিকার জন্য নতুন ভিয়েতনাম হতে যাচ্ছে কিনা? ভিয়েতনামে কিন্তু প্রচুর আমেরিকান সোলজার ছিল, কিন্তু ইরানে এখনো আমেরিকান সোলজাররা যায়নি। মাঝে শোনা গেছে যে কুর্দি যে বিদ্রোহী সেনাবাহিনী আছে তাদের দিয়ে প্রক্সি ওয়ারে পাঠানো হবে ইরানের সাথে যুদ্ধ করতে। দেখি ইরান বলছে যে আমরা মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি। তো মার্কিন সেনারা যদি ইরানে যায় তাহলে যুদ্ধটা নতুনভাবে টার্ন নেবে। ভিয়েতনামে প্রচুর মার্কিন সৈন্য গিয়েছিলেন, এবং ভিয়েতনামে 58,000 মার্কিন সৈন্য নিহত হয়েছিল, এবং এই যুদ্ধটা চলেছিল, মানে যদি সবকিছু ধরি তাহলে প্রায় 20 বছর, আর 10 বছর হলো সংঘাতটা একদম তীব্রভাবে চলেছিল। এবং সেখানেও কিন্তু আমেরিকার সামরিক উপস্থিতি অনেক বেশি ছিল, তারপরেও ভিয়েতনামে আমেরিকা পরাজিত হয়ে ফিরে এসেছে। কারণ সেই সময় একদিকে দীর্ঘ যুদ্ধে আমেরিকান সোলজারদের ক্লান্তি, আমেরিকার ভেতরে যুদ্ধবিরোধী মনোভাব, অর্থনীতির উপরে চাপ, সবকিছু মিলিয়ে আমেরিকা কিন্তু পরাজয় স্বীকার করে ব্যাক করেছিল। কিন্তু আজকে ইরানের সাথে যে যুদ্ধটা আমেরিকার হচ্ছে, এখানে মানে আমেরিকান সোলজাররা এখনো যায়নি, দ্যাটস দ্য ডিফারেন্স। ইতিহাস কখনো হুবহু পুনরাবৃত্ত হয় না, কিন্তু ছায়া বারবার ফিরে আসে। তো হয়তো ভিয়েতনামের মতো হুবহু কিছু হবে না, কিন্তু আমরা একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি। এবং ইরানের পক্ষ থেকে তার যে আরো কিছু সহযোগী সংগঠন আছে, যেমন ইয়েমেনের হুথি, তারপরে ইরাকের একটা মিলিশিয়া বাহিনী, ওদিকে লেবাননের হিজবুল্লাহ, এরাও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে। মানে তাদের জায়গা থেকে শনে শনে, মানে শত শত ক্ষেপণাস্ত্র তারা ইসরায়েলে ছুটছে। তো এই যে একটা অবস্থা, এবং এর ফলে কি হচ্ছে, বিশ্ব অর্থনীতিতে একটা চাপ পড়ছে, বিশ্বের তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এই গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ দাম এখন ব্যারেল প্রতি $100 ক্রস করেছে। ইরান আজকে বলেছে যে তারা এমনভাবে এই হরমুজ প্রণালী কন্ট্রোল করবে যাতে বিশ্বের তেলের দাম ব্যারেল প্রতি $200 উঠে যায়।
এবং যদি এই দাম বাড়ে, এটার তো শুধুমাত্র তেলের মধ্যে থাকে না, এটা বিশ্ব অর্থনীতিতে চাপ পড়ে, এটা পরিবহন ব্যবস্থায় চাপ পড়ে, এটা যে আলটিমেটলি আমাদের যে প্রতিদিনের জীবনযাত্রার ব্যয় সেটাকে এফেক্ট করে। সো এটা সারা পৃথিবীতে একটা অস্থির অবস্থা তৈরি করবে। এবং হয়তো এটা ভিয়েতনামের মতো না হলেও এইটার মধ্য দিয়ে দেখা গেল যে ভবিষ্যতের বিশ্ব রাজনীতির গতিপথ বদলে যেতে পারে। রাশিয়া এখানে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখছে, আবার কয়েকদিন আগে রাশিয়ার সাথে ইরানের একটা সামরিক চুক্তি সাইন হয়েছিল, সেই চুক্তির আওতায় রাশিয়া সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করলেও তাদের কিন্তু নানানভাবে সহায়তা করছে, বিভিন্ন ইন্টেলিজেন্স ইনফরমেশন দিচ্ছে। চীনও নানানভাবে ইরানকে হেল্প করতেছে। এই অবস্থায় এখন স্বভাবতই সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে ভিয়েতনাম যদি নাও হয় তাহলেও এই অর্থনৈতিক চাপ, এই ক্লান্তি, এই আমেরিকার ইন্টারনাল যে ট্রাম্পের কিন্তু এই যুদ্ধের পক্ষে জনসমর্থন কিন্তু খুব কম, এটা 25 থেকে 30% যুদ্ধের পক্ষে, আর প্রায় 45 থেকে 50% যুদ্ধের বিপক্ষে। আর তিনি তো ওই শুরুতেই তার গোয়েন্দা সংস্থার রিপোর্টকে ইগনোর করে তিনি ইসরায়েলের সাথে মিলে ইরান অ্যাটাকে গিয়েছিলেন। তো এখন সেই প্রশ্ন উঠছে। তো সব মিলিয়ে ইরান, আমি সবসময় বলেছি যে কোনো কিছু হারাবার নেই অবস্থান থেকে তারা লড়ছে। তারা তাদের সব যা কিছু হারিয়েছে সব বদলা নিতে চায়, এবং তারা যে 3 দফা দাবি দিয়েছে, যেটা ট্রাম্পের পক্ষে মেনে নেওয়া আসলেই কঠিন। তো এখন দেখা যাক যে এই যুদ্ধের পরিণতি কি হয়। ইরান, তাদের কাছে এই মুহূর্তে যে রসদ আছে, তারা অনায়াসে 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে পারবে, এবং তারা তাদের লো কস্ট এই ক্ষেপণাস্ত্র তারা নিজেরাই উৎপাদন করতে পারছে। সো ইরানকে যুদ্ধ করে সহজে বশ মানা যাবে না, এবং এই যুদ্ধে হয়তো সরাসরি জয় পরাজয়ের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হলো যে এর সাইড ইফেক্টস গুলা, এই যে দ্রব্যমূল্যের দাম, তেলের বাজারের অর্থনীতি, আঞ্চলিক রাজনীতিতে অস্থিতিশীলতা, এই সব মিলিয়ে কেউ ইরান, আমেরিকা, ইসরায়েলের সংঘাতে ভালো নেই, আর ভুগছে সারা পৃথিবী। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।